সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনূসের বাড়িতে আক্রমণ করেছে। আমার ফেসবুক ওয়ালে গেলে আপনি হয়তো দেখতে পারবেন, এটা আমি একটু আগে পোস্ট দিলাম। তার মানে 13 তারিখ আসার আগেই 8-5-13, হ্যাঁ, আরো তো 8 দিন বাকি। 8 দিন বাকি থাকতেই ইউনূসের নিজের বাড়িতে আক্রমণ হয়েছে। কে আক্রমণ করছে? কোন আওয়ামী লীগ নেতা কর্মীরা আক্রমণ করে নাই, আম পাবলিক আক্রমণ করছে। আম পাবলিক মাইক নিয়ে আক্রমণ করছে এবং বলতেছে যে ইউনূসের বাসা চিটাগাঙ্গে থাকতে পারবে না, ইউনূসকে চিটাগাং থেকে চলে যেতে হবে। এবং সেনাবাহিনী অলরেডি আসছে, তারপরে কিন্তু পাবলিক কিন্তু তার বাসা ঘিরে রাখছে। বর্তমানে ইউনূসের বাসা চতুর্দিকে সেনাবাহিনী আছে, কিন্তু আম পাবলিকও আছে। এটা আওয়ামী লীগের নেতা কর্মী না। তার মানে আপনি বুঝতেছেন যে 13 তারিখে কি হবে। 13 তারিখে ঢাকা লকডাউন, ঢাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ লাগবে না এখন, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটু বিরক্ত। হ্যাঁ, অনেকে ভুল বুঝছিল, লালবদর হয়েছিল আপনি জানেন। তো এখন তারা এই 14 মাসে বুঝতে পারছে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। সারা দেশটা আজকে পাকিস্তানের রূপ নিছে। এই বাংলাদেশকে তো স্বাধীন করা হয়েছিল যে আরেকবার পাকিস্তান হইতে না। তো সাধারণ মানুষ এটা এখন বুঝতে পারছে, এবং এই বুঝার যে সিমটম কিন্তু আজকে এই সন্ধ্যার সময় দেখা গেল। যে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন এই 8 দিনে কি হয়। এখানে আওয়ামী লীগ নেতা কর্মী লাগবে না, সাধারণ মানুষ কিন্তু আজকে চিটাগাঙ্গে ইউনূসের বাড়িতে আক্রমণ করছে। একদম সাধারণ মানুষ, একদম কেটে খাওয়া মানুষ, এবং হাতে হ্যান্ড মাইক নিয়ে আক্রমণ করছে। হ্যান্ড মাইক নিয়ে ডেকে দেখে কে কোথায় আছে আসো। তাইলে আপনি বুঝতে পারেন যে 14 বছর ডিফারেন্সটা কি হয়েছে। তো জাস্ট ওয়েট এন্ড সি। আমি সবসময় বলি যে এই এন্টায়ার তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের তো একটা অবৈধ, যে অবৈধ জিনিসের উপরে বেস করে যাই হবে না কেন সবই তো অবৈধ। এখন আমাদেরকে শুধু একটা জিনিস সাধারণ মানুষকে এতদিন বুঝাতে হয়েছে যে ইউনূস সম্পূর্ণ গায়ের জুড়ে ষড়যন্ত্রমূলক ভাবে বর্তমানে দেশের মানে ক্ষমতা দখল করে আছে। সে একজন দখলদার, সে একটা অবৈধ দখলদার। এবং এই জিনিসটা কিন্তু মানুষ এখন বুঝে। এখন আপনি বুঝেন, আপনি যদি শুরুটাই করেন অবৈধ কোন জিনিস দিয়ে, তো আপনি পরে যা করবেন পুরোটাই তো অবৈধ। তো এখন দেশের মানুষ এটা বুঝতে পারছে যে আমরা আসলে ভুল করছিলাম। তো আপনি যেটা বললেন যে দেশের মানুষের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বিষয়টা অনেক পরে আসবে, কারণ স্ট্রাকচারটা পুরোটাই তো একটা অবৈধ জিনিসের ভেতরে আছে। যেহেতু এন্টায়ার গভর্নমেন্টটাই একটা আপনার অবৈধ, তো এই গভর্নমেন্টের মাধ্যমে যাই হোক না কেন পুরোই তো বৈধ। মানুষকে আসলে এই জিনিসটা এতদিন মানে বুঝতে হয়েছে যে আসলে তো আমরা ভুল করলাম, যে ইউনূস তো অবৈধ ভাবে। আপনি দেখছেন গতকাল কিন্তু আজকে মনে একটা নিউজ দেখলাম, কে জানি বললো যে রাষ্ট্রপতি অফিসের মনে কেউ একজন যে জননেত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগ পত্র তাদের কাছে নাই, সভাপতির কাছে নাই। তো লিগেলি তো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী। এবং গায়ের জোরে আপনার বাড়িতে ধরেন আপনার বাড়িতে যদি কেউ দখল করে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গিয়ে যদি বলে যে তৌফিক এই বাড়ি আমার, আমার বললে তো সে মালিকানা পাবে না। মানে সে যদি কাগজে বানাই ফেলে আদালতের মাধ্যমে, তারপরে তো আপনার বাড়ি আপনারই থাকবে। তো এই সরকার তো জননেত্রী শেখ হাসিনা পরিচালিত সরকার, এটা তো ওনারই আছে এখনো। এখন হয়তো কোনো সন্ত্রাসী বাহিনী জোর করে হয়তো আপনার বাড়ি দখল করে যদি বলে যে এটা আমার বাড়ি, ঠিক তেমনই বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে পুরোটাই দখলদারিত্ব গায়ের জোরে। কিন্তু লিগ্যালিটি যদি আপনি ভাবেন তাহলে তো পুরোটাই অবৈধ। এবং এই অবৈধ সরকারের মাধ্যমে যাই হোক না কেন পুরোটাই অবৈধ। এই আইসিটি বলেন আর ওই যে কি সংস্কার কমিশন বলেন আর যাই বলেন না কেন, কোনো কিছুরই আইনি কোনো ভিত্তি নেই, কারণ এটা শুরুতেই শূন্য, মানে একদম জিরো। যে কোনো জিরো দিয়ে শুরু, এটা আবার ভ্যালু কি, পুরোটাই জিরো। তো মানে মাল্টিপল বাই জিরো ইকুয়াল টু জিরো, যাই আপনি মাল্টিপ্লাই করেন না কেন জিরো দিয়ে হবে আপনার, আর ফলাফল আসবে শূন্য। তো এই বিষয়টাই এতদিন মানুষ বুঝে নাই, হয়তো এখন বুঝতে পারছে। এরই ফলাফল কিন্তু আজকে সন্ধ্যার সময় ইউনূসের বাড়িতে দেখা গেল। এরই ফলাফলই কিন্তু আজকে ইউনূসের বাড়িতে সাধারণ জনতা কিন্তু আজকে সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে গিয়ে হামলা করলো। ক্লিয়ার? আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করি ভাই। পৃথিবীতে যে যত শক্তিশালী হোক না কেন, তাকে প্রকৃতির বিচারের আওতায় আসতেই হবে। ধানমন্ডি 32 বিদেশ থেকে পিনাকি এবং ইলিয়াস তাদের প্ররোচনায় এই তথাকথিত এনসিপির টুকাই জঙ্গিরা তাদের ফেসবুক স্ট্যাটাস, এরপর বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একযুগে ধানমন্ডি 32-এ গিয়ে ভেঙে ফেলা, সেখানে জামাত ছিল কিন্তু আড়ালে।
তারা কিন্তু দৃশ্যমান ছিল না এবং জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা সেখানে উপস্থিত ছিল না, কারণ জামাত জানে এটার বিচার বাংলাদেশে হবে। জামাত কিন্তু মেধাবী, বুদ্ধিমান, বাট ওই তুলনায় বিএনপি হচ্ছে মূর্খ সংগঠন। এটা আমি বারবার বলি যে বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা। এদেরকে আমি কখনো রাজনৈতিক দল বলি না, এরা একটা সংগঠিত মৌলবাদী শক্তি যারা পাকিস্তানের পারপাস সার্ভ করে, যারা পশ্চিমাদের একটা অংশের পারপাস সার্ভ করে। এটাই মূলত বিএনপি। এখানে কোনো রাজনৈতিক চর্চা হয় না, এখানে কোনো গণতান্ত্রিক চর্চা হয় না। বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশের রাজনীতিকে ক্যান্সারের রূপ দিয়েছিল বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে বেগম জিয়া, নিজামী মুজাহিদদের মতো ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশের রাজনীতিকে সেদিনই ধ্বংস করে গিয়েছিল, যার ফল এখন আমরা বাঙালি দেখতে পাচ্ছি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, গতকাল সারা দেশে দুইটা ঘটনা আমার চোখে এসেছে। অনেকগুলা ঘটনা ঘটেছে, বাট এর মধ্যে দুইটা ঘটনা মারাত্মক দাগ কেটেছে আমার মধ্যে। কেউ আবার ভাইবেন না যে পজিটিভ দাগ কেটেছে, অবশ্যই নেগেটিভ। এবং এই ঘটনা দুইটা একটা বিশাল বার্তা দিয়েছে। প্রথমত, 32 ভাঙার অন্যতম নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য, দুঃখিত, আলহাজ ইমাম পিনাকি ভট্টাচার্য, এভাবে না বললে সৃষ্টিকর্তা আবার বিরক্ত হবেন আমার উপর, পাপ হয়ে যাবে আমার। পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারা দিয়েছে সেটাও স্পষ্ট বলে দিয়েছে পিনাকি, বিএনপির নেতাকর্মীরা। কারণ সম্প্রতি বিএনপিকে নিয়ে চমৎকার চমৎকার কথা পিনাকি বলে যাচ্ছে, যদিও টুকটাক সত্য কথা বলতেছে, মিথ্যাচার তো আছেই। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির কোনো মহলের নেতাকর্মীরা এটাকে নিতে পারছে না, সেই জন্য তারা ক্ষুব্ধ হয়ে পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পিনাকির অসুস্থ বৃদ্ধা মা সে বাড়িতে থাকে। এই যে 32 ভাঙা হলো পিনাকিদের প্ররোচনায়, একটা বছর কিন্তু অতিক্রম হতে সময় নেয়নি, এর মধ্যে কিন্তু পিনাকির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। গত 15 বছর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগের নগ্ন সমালোচনা করেছে, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সমালোচনা করেছে এবং আওয়ামী লীগের অনুভূতির জায়গা, সম্মানের জায়গা, আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও চরম মাত্রায় ব্যঙ্গ করেছে পিনাকি ভট্টাচার্য। তাকে একটা অশ্লীল নাম পর্যন্ত দিয়েছিল পিনাকি। কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কি দেখেছেন পিনাকির বাসায় বগুড়ায় হামলা করেছে কেউ? আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থক কেউ কি পিনাকির বাসায় একটা ঢিল ছুঁড়েছিল? ছুঁড়ে নাই। কারণ পিনাকিকে কোনো সাবজেক্টের মধ্যেই ধরে নাই বাংলাদেশ আওয়ামী লীগ। পিনাকি অ্যাক্টিভিস্ট, অনলাইনে ভিউ ব্যবসা করে, তাকে এত মাথায় তোলার তো কিছু নাই। কিন্তু যেটা বিএনপি করছে, আসলে বিএনপি তো চোরেদের সংগঠন। চোরেদের সংগঠন আসলে চোরেরা যখন চুরি করে তখন মনের মধ্যে ভয় থাকে, একটা চিন্তা থাকে, কখন না জানি সত্যটা সামনে চলে আসে, কখন না জানি পিনাকি ইলিয়াস ভিডিও ফুটেজ সামনে নিয়ে চলে আসে। সেই জন্য পিনাকিকে ভয় ভীতি প্রদর্শন করতে, হুমকি ধামকি দিতে তার বাসায় আগুন দেওয়া হয়েছে, যেটা নিন্দা অনেকে জানিয়েছে। তবে আমরা নিন্দা জানাবো না, কারণ যে ব্যক্তি বাংলাদেশের জন্মস্থান, বাংলাদেশের জন্ম যেই জায়গা থেকে নেতৃত্ব দিয়ে হয়েছে, বাংলাদেশের সূতিকাগার, সেই ধানমন্ডি 32কে ভেঙে ফেলার নায়ক, তার বাড়িতে আগুন লাগবে আর সেটা দেখে আমরা আনন্দিত হব না, এটা তো বলা যায় না। মানুষের ক্ষতি দেখে আনন্দ পেতে নেই, কিন্তু বাচ্চাদের ক্ষতি দেখে আনন্দ পাওয়াও অনেক বেশি আনন্দের। নেক্সট ঘটনা, চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদখোর আন্তর্জাতিক মহাজন ইউনূসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে, গেট টেট ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা জেনে গেছি। ভিডিও তো দেখাইতে পারতেছি না চ্যানেলে সমস্যার কারণে, একটা স্ক্রিন রেকর্ড থেকে একটা ফুটেজ নিয়েছি, সেই ফুটেজটা আপনারা দেখেন। ইউনূস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে। এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে, এটা কি তার জন্য খুব সিম্পল না? মাথায় রাখবেন, ইউনূসের বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন, অর্থাৎ ইউনূস যে এলাকার বাসিন্দা এবং ইউনূস যে এলাকায় জন্ম নিয়েছিল, তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে। সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে। তার মানে ক্ষোভের জায়গাটা, ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন। একজন সরকার প্রধান রানিং ক্ষমতায়, তার হাতে প্রশাসন আছে, তার হাতে মব সন্ত্রাসীরা আছে, তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ। এরপরেও সাধারণ মানুষ ইউনূসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে। এই দুটা ঘটনা হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য উদাহরণ। উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন? বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক, গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলা থাকে, বিশ্ববিদ্যালয়, কলেজ, গ্রামীণের অধীনস্থ সকল হসপিটাল, ব্যাংক, বীমা, অফিস, আদালত, যা কিছু আছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা অফিসকে
গণ শৌচাগার বানানো হবে। আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য, বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে, রিহ্যাব সেন্টার বানানো হবে, প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে, বিধবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কটা বলবো আমি, সব বলে শেষ করতে পারবো না। মুদ্রা কথায় যদি বলতে চাই, ইউনূসের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, যারা গত 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, ধন সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনূসের সকল সহায় সম্পত্তি। এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনূস নিয়ে যেতে পারবে না। যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনূস সেফ এক্সিট পেয়েও যায়, ইউনূস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যাইতে পারবে না, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। গতকালকের এই ঘটনা এটারই প্রতিফলন। ইউনূস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে। সে যখন ক্ষমতা থেকে চলে যাবে, তার গত 15 মাসের অপশাসন, দুর্বৃত্তায়ন, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানি, এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনূসের সবকিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা ভবিষ্যৎবাণী করতেছি, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলা A to Z মিলে যাবে। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস, জ্যাকব মিল্টন, এই ধরনের যারা ছেলে আছে, যাদের পতিতাপল্লীতে জন্ম, যাদের জন্মে সমস্যা আছে, যাদের একাধিক বাপ আছে, এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের নিকটাত্মীয়, তাদের বন্ধু বান্ধব, প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে, সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে। তারা যে অন্যায় করেছে, বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না। এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত। অবশেষে দুইটা জিনিস 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম। ইউনূসের প্রত্যক্ষ মদদে, সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সূতিকাগার ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে। পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে। এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম বিচার, 15 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে ইউনূসের বাসার গেটে হামলা হলো, ভাঙচুর হলো, পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়ে পড়িয়ে ভৎস করে দেওয়া হয়, আমি অবাক হব না। ইউনূসের কি হবে সেটা তো আমি বললাম। ইলিয়াস থেকে শুরু করে প্রত্যেকটা দেশ বিরোধী চক্রের সর্বোচ্চ শাস্তি হবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না, খোদ পেন্টাগন এসব রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের ক্ষোভ, ক্রোধ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কেউ ভাবতেও পারছেন না। দেশটা নাই। একটা গান মনে পড়তেছে, তুমি আর নেই সে তুমি। আমার দেশটা আর আমার দেশের মধ্যে নাই, দেশটা ধ্বংস করে ফেলেছে। দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়েছে সহিংসতা। চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল। ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন করে ধাক্কা খেল কথিত ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের কালগল্প। অন্তর্বর্তী সরকার প্রায় 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু নয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ। জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি। বলেছে, নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি। দর্শক, ঢাকায় IRI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার 2 সপ্তাহ পর IRI প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য শঙ্কার ঘনঘটা। এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য 3টি শর্ত নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো সরকারের নিরপেক্ষতা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি। তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনোটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়।
আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত IRI এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে।